গল্পের শুরুতেই আমরা জেমস নামের একটা ছেলেকে দেখতে পাই। সে খুব অদ্ভুত একটা জায়গায় এসেছে। দেখে মনে হচ্ছে বহু পুরনো মাটির তলার কোনো একটা নোংরা সোয়ারের সিস্টেম। আর জেমসের ভেতর দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে, কারণ কেউ একজন তাকে তাড়া করছে। দৌড়াতে দৌড়াতে জেমস একসময় ক্লান্ত হয়ে পড়ে। ঠিক তখনই অচেনা লোকটা এসে জেমসের মুখ চেপে ধরে আর একদম চুপ থাকতে বলে। জেমস শুধু ফিসফিস করে বলে যে ওরা আমার পিছনে লেগেছে আর ওদেরকে কোনোভাবে এখানে ঢুকতে দেওয়া যাবে না। এরপর হঠাৎ করে জেমস থরফর করে জেগে ওঠে। আমরা দেখতে পাই জেমসের সামনে রয়েছে 3টা কম্পিউটার স্ক্রিন, যেখানে আবার অদ্ভুত কিছু কোডিং চলছে। কিছুক্ষণ পর সেই স্ক্রিনে ভেসে ওঠে টার্গেট আইডেন্টিফাইড, আর সঙ্গে সঙ্গে স্ক্রিনে আসে কেটি নামের একটা মেয়ের ছবি আর তার সমস্ত ডিটেলস। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা জিয়াঙ্গো নামের একটা কলেজ দেখতে পাই। এখানে নতুন ব্যাচের ক্লাস শুরু হয়েছে। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ওর নাম মিনি। সে তার ফোনের ক্যামেরা অন করে তো ভ্লগ বানানো শুরু করে। হ্যালো বেবিস, আজ আমার কলেজের প্রথম দিন। জিয়াঙ্গোতে পড়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড। মিনির এই ভ্লগ করা দেখে আবার ইয়াং নামের একটা ছেলে তাকে চিনে ফেলে। সে এগিয়ে এসে বলে যে, আরে মিনি, তুমি? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আমি রোজ তোমার ভ্লগ দেখি। যাক, এখন আমরা একই কলেজে পড়ি। কিন্তু মিনি তো এখানে ইয়াংকে মোটেও পাত্তা দেয় না। ইয়াং তখন একটু আলাপ বাড়াতে বলে যে, আমি এখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ছি, তুমি? মিনি তখন একটু বিরক্ত হয়ে বলে যে, আমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন পারফরমেন্স ডিপার্টমেন্টে। তো তারা যখন কথা বলছিল, ঠিক তখনই সেখানে ব্ল্যাক বাইক নিয়ে একটা মেয়ের এন্ট্রি হয়। কলেজের সবাই তার গেট আপ দেখে তো পুরো হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। ইয়াং তখন মিনিকে বলে যে, এই যে বাইক নিয়ে এলো, ওর নাম হলো কেটি। মেয়েটা প্রচণ্ড খিটখিটে। ওর স্কুলের বন্ধুরা বলে ও নাকি সবসময় ব্যাগে একটা হাতুড়ি নিয়ে ঘোরে, আর সুযোগ পেলে সেটা দিয়ে মানুষকে সাইজ করে দেয়। তাই ওর থেকে একটু সাবধানেই থেকো। এরপর কেটি যখন তার হোস্টেলের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ কলেজের একটা পুরনো ভৌতিক বিল্ডিং এর সামনে হাওয়া বইতে শুরু করে। কেটি দেখতে পায় অনেক বিধ্বস্ত অবস্থায় জেমস সেখানে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই জেনি নামের একটা মেয়ে আসে। সে কেটিকে আগে থেকেই চিনত আর বড় বোনের মতোই সম্মান করে। জেনি দেখে কেটি ওই পুরনো বিল্ডিংটার দিকে তাকিয়ে আছে। তখন সে বলে যে, আপু, এই বিল্ডিংটা নিয়ে কিন্তু অনলাইনে অনেক ভুতুড়ে গল্প দেখেছি। এখান থেকে আমরা জানতে পারি কেটি আর জেনি দুজনে এন্ডারলি হেলথ কেয়ার সাবজেক্ট নিয়ে পড়ছে। জেনি বলে যে সে কেটির সঙ্গে একই রুমে থাকতে চায়, কারণ কেটি পাশে থাকলে নাকি সে সেফ ফিল করে। তো এরপর তারা যখন রুমে যায়, দেখে মিনি সেখানে আগে থেকেই ঘর গুছিয়ে বসে আছে। রুমে ঢুকে কেটি খেয়াল করে যে একটা চেয়ার কেমন যেন নড়বড় করছে। তাই সে ব্যাগ থেকে একটা হাতুড়ি বের করে ধূপধাপ বাড়ি মেরে চেয়ারটা ঠিক করে ফেলে। হাতুড়ি দেখেই তো মিনির মনে পড়ে যায় যে ইয়াংটা একদম ঠিক বলেছিল, মেয়েটা তো আসলেই ব্যাগে হাতুড়ি নিয়ে ঘরে। এদিকে ওই হাতুড়ির আওয়াজে ঘুম ভেঙে যায় সিনা নামের টম্বয় টাইপের এই মেয়েটার। সে উঠেই বলে যে, রুমে এসে হাতুড়ি চালানো শুরু করে দিয়েছিস? রুমটাকে একটা কনস্ট্রাকশন সাইট বানিয়েছিস নাকি? তো কেটি তো সিনার দিকে তাকিয়ে দেখতে পায় সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তাই তাকে আর কিচ্ছু বলে না। জেনি তখন সিনাকে সাহায্য করতে গেলে সিনা বলে যে, আমি একদম ঠিক আছি, সিম্প্যাথি দেখানোর কোনো দরকার নেই। আগে আমি স্পোর্টস ডিপার্টমেন্টেই ছিলাম, কিন্তু পায়ে চোট পাওয়ার পর এখন বাধ্য হয়ে আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ছি। আর এইভাবেই এক রুমে তারা 4জন, মানে কেটি, জেনি, মিনি আর সিনা থাকতে শুরু করে। তো সেই দিন রাতের বেলায় কেটি হুট করে জেগে দেখে জেনি ঘুম থেকে উঠে কেমন যেন ঘোরের মধ্যে বাইরে চলে যাচ্ছে। কেটিও তখন তার পেছনে পেছনে যায় আর দেখতে পায় জেনি সেই পুরনো বিল্ডিংটার ভেতরে ঢুকে পড়ছে। কেটি ভেতরে পা বাড়াতেই তো আবার সে জেমসকেই দেখতে পায়। জেমসকে দেখে কেটি ভয়ে জেগে ওঠে। আসলে এটাও ছিল তার ভয়ঙ্কর দুঃস্বপ্ন। পরের দিন কলেজ থেকে সব ছাত্রছাত্রীদেরকে একটা বড় বাসে করে ট্যুরে নিয়ে যাওয়া হচ্ছিল। সবাই তো বাসে সিট নেওয়ার পর কলেজ ক্যান্টিনে কাজ করা লিন নামের এক ভদ্রলোক সেখানে আসে। তার বাজার করতে যাওয়ার দরকার ছিল, তাই ড্রাইভারকে বলে যে আমাকে একটু মাঝ রাস্তায় নামিয়ে দিও। বাস কিছু দূর যাওয়ার পরই তো সব ছেলেমেয়েরা একদম ঘুমে ঢলে পড়ে, কিন্তু একটা মাছির ভন ভন শব্দে কেটির ঘুমটা ভেঙে যায়। আর চোখ মেলতে কেটে দেখতে পায় বাসের সামনে জেমস দাঁড়িয়ে আছে। জেমস এক চুলো সরছিল না দেখে ড্রাইভার তাড়াহুড়ো করে জোরে ব্রেক কষতেই তো তাকে একপাশে কাটাতে যায়। আর ঠিক তখনই উল্টো দিক থেকে হ্যারি, ম্যাক্স আর জয় নামে 3টা ছেলে একটা স্পিড কার নিয়ে আসছিল। বাসের সাথে ওই কারটির তখন মুখোমুখি একটা জোরালো সংঘর্ষ হয়। আর এই ভয়াবহ দুর্ঘটনায় অনেকে মারাত্মক আহত হয়, যার মধ্যে কেটিও ছিল। এই অ্যাক্সিডেন্টের ধাক্কায় কেটির মনে পড়ে যায় ছোটবেলায় তার মা বাবা একটা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। তো আহত সবাইকে তো দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু এই অচেতন অবস্থার মধ্যে কেটি অদ্ভুতভাবে নিজেকে একটা লিফটের মধ্যে আবিষ্কার করে। ওই শূন্যে ভেসে থাকা লিফটে মাত্র একটা বাটনই ছিল, সেটা 19 ফ্লোর। চারিদিকে এমন আরও 6টা লিফট বাতাসে ঝুলছিল। কোনো উপায় না দেখে কেটি ওই 19 তলার বাটনটাই চেপে দেয়।
তো লিফটটি থামতেই তো কেটি ভয়ে কাঁপতে কাঁপতে বাইরে বের হয়ে আসে। বাইরে আসতেই তো সে পুরোপুরি শকড, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে তাদের কলেজে সে অভিশপ্ত ভৌতিক বিল্ডিংটা। তখন আশেপাশে মানুষ না দেখে নিরুপায় হয়ে কেটি ওই বাড়ির মধ্যেই প্রবেশ করে। বিল্ডিংটার ভেতরে ঢুকে কেটি তখনও বোঝার চেষ্টা করছিল যে আসলে এখানে কি হচ্ছে, সে এখানে কিভাবেই বা এলো। ঠিক তখনই সেখানে জেনি এসে হাজির হয়, আর তার পরপরই আসে ক্যান্টিনের সে লিন আঙ্কেল। কিন্তু এরপর কেটির মনে হয় যে এখানে তারা তিনজন বাদেও অন্য কেউ আছে। সে যখনই মানুষটার দিকে এগোতে যাবে তখন সেখানে এসে হাজির হয় অ্যাক্সিডেন্ট হওয়া সেই তিনটা ছেলে, হ্যারি, ম্যাক্স আর জয়। এখানে এই 6 জন মানুষ কিন্তু হাসপাতালের পোশাক পরা। তো এই 3 ছেলে আবার নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে যে ভাই আমরা কি মারা গেছি নাকি। তখন ম্যাক্স বলে যে আরে না, আমরা মরিনি, মরলে তো স্বর্গেই থাকতাম, এটা নিশ্চয়ই আমাদের কোনো স্বপ্ন। আর তারপর সে আবার অন্যদের দিক তাকিয়ে বলে যে তোমরা কারা, তোমাদেরও কি অ্যাক্সিডেন্ট হয়েছে? জেনি তখন বলে যে হ্যাঁ, আমরা ওই বাসটায় ছিলাম। তো তারা যখন এইভাবে নিজেদের মধ্যে কথা বলছিল ঠিক তখনই হ্যারির চোখ পড়ে একটা রেকর্ডারের দিকে। সে কৌতূহলবশত ওটা অন করতেই তো চারিদিকে সব লাইট নিভে যায়, আর সামনে একটা বড় স্ক্রিনে পাপেট শো শুরু হয়। বাকিরা বেশ অবাক হয়ে সেই পাপেট শোই দেখছিল, কিন্তু হ্যারির মাথায় ঘুরছিল অন্য চিন্তা। পুতুলগুলোকে কে পেছন থেকে কন্ট্রোল করছে সেটা তাকে জানতেই হবে। তাই সে পর্দার আড়ালে গিয়ে উঁকি মারে। তবে আশ্চর্যের বিষয় হলো সেখানে কেউ নেই। আর এই কথা যখন তার বন্ধুদের বলতে যাবে ঠিক তখনই কেটি আবার জেমসকে দেখতে পায়। সে জেমসের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কে? জেমস শুধু কাঁপতে কাঁপতে এইটুকুই বলতে পারে তোমাদের এখানে আসা একদম উচিত হয়নি। আর ঠিক তখনই পর্দার আড়াল থেকে সেই পাপেট মনস্টারগুলো বেরিয়ে আসে। একটা পাপেট তো জেমসকে পায়ের তলায় পিষে পুরো মেরেই ফেলে। জেমসকে ওইভাবে মরতে দেখে তো হ্যারি ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে পালাতে যায়, কিন্তু সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার পা মুচকে যায়। সে যখনই ওঠার চেষ্টা করে পাপেটগুলো তাকে নির্মমভাবে মেরে ফেলে। চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য দেখে তো সবার হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়। জয় তখন হ্যারির দিকে যেতে চাইলে ম্যাক্স তাকে টেনে বলে যে ওদিকে যেও না, আর সে জয়কেও সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর জয় যখন দেখে আশেপাশে কোনো মনস্টার নেই সে একটু হাফ ছেড়ে বাঁচে, আর হ্যারির জন্য তো কান্নাকাটি করতে শুরু করে। তখন ম্যাক্স তার মুখে হাত দিয়ে বলে যে চুপ কর, তোর কান্নার আওয়াজ শুনে কিন্তু রাক্ষসগুলো আবারও চলে আসবে। এরপর আবার ম্যাক্স জয়কে বুঝিয়ে বলে যে আর এটা একটা স্বপ্ন, হ্যারি সত্যিই মরেনি, দেখবি ঘুম ভাঙলে সব ঠিক হয়ে যাবে। জয় তখন বলে যে কিন্তু ভাই সবকিছু এরকম বাস্তব মনে হচ্ছে কেন? ম্যাক্স তখন বলে যে বাস্তবে কি তুই এরকম পুতুল রাক্ষস কখনো দেখেছিস? এটা আমাদের মনের ভুল। এদিকে কেটি যখন মনস্টারদের হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছিল তখন সে ওখানে একটা রহস্যময় ছেঁড়া ম্যাপ দেখতে পায়। সেই ম্যাপটা সে ঝটপট স্ক্যান করে নেয় যাতে করে পালানোর রাস্তা পেতে সুবিধা হয়। অন্যদিকে জয় আর ম্যাক্স তো জানালা দেখতে পেয়ে সেটার কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু জানালার কাঁচটা প্রচণ্ড শক্ত, কোনোভাবেই ভাঙছিল না। উল্টো কাঁচ ভাঙার ধূপধাপ শব্দ শুনে তো মনস্টারগুলো এই দিকেই ছুটে আসে। এটা দেখে তো তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। একই সময় তো জেনি আর লিন একটা বুকশেলফের আড়ালে লুকিয়েছিল, কারণ একটা মনস্টার তাদের আশেপাশেই ঘুরঘুর করছিল। কেটিও তখন একটা চেয়ার দিয়ে জানালা ভাঙার চেষ্টা করে, কিন্তু সেও পারে না। তারপর সে লিন আর জেনিকে দৌড়াতে দেখে তাদের সঙ্গেই যোগ দেয়। ওদিক থেকে ম্যাক্স আর জয়ও দৌড়ে আসে, অর্থাৎ গোলকধাঁধার মতো একটা গ্যালারিতে এসে তারা 5 জন আবারও একসঙ্গে জড়ো হয়। কিন্তু বিপদ তো এখনও কাটেনি, মনস্টার তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ঠিক তখনই দেবদূতের মতো সেখানে এন্ট্রি হয় স্যাম নামের এই ছেলেটার। সে ইচ্ছা করে মনস্টারগুলোর নজর তার দিকে ঘুরিয়ে নেয়, যার ফলে বাকিরা পালানোর একটা সুযোগ পেয়ে যায়। মনস্টারদের ধোঁকা দিয়ে স্যাম আবারও তাদের কাছে ফিরে আসে আর বলে যে আমি এখানে তোমাদের আগে থেকেই এসেছি। কেটির তখন মনে পড়ে যে সে যখন ম্যাপ দেখছিল তখন ওই ছেলেটাকে লুকিয়ে থাকতে দেখেছে। কেটি তখন জিজ্ঞাসা করে যে এটা কোন জায়গা আর এখানে এসব কি হচ্ছে? স্যাম তখন বলে যে আমি নিজেও এটা বোঝারই চেষ্টা করছি। আমার মনে হয় এখানে দুটো বিষয় হতে পারে। প্রথমত, এটা হয়তো বা আমাদের পৃথিবীর মতোই দেখতে অন্য কোনো প্যারালাল ওয়ার্ল্ড, কিন্তু এখানকার নিয়মকানুন আলাদা, যেমন এই পুতুল রাক্ষসগুলো। আর দ্বিতীয়ত, হতে পারে আমরা আমাদের দুনিয়াতেই আছি, কিন্তু কেউ আমাদের সঙ্গে কোনো একটা নোংরা খেলা খেলছে। এই মনস্টারগুলো হয়তো বা কোনো ম্যাজিক, বিশেষ কোনো ডিভাইস দিয়ে এরকম হ্যালোসিনেশন তৈরি করা হচ্ছে। এই কথা শুনে জয় বলে হ্যারি তো এইসবে দারুণ ইন্টারেস্টেড ছিল। স্যাম তখন বলে যে হতে পারে হ্যারি এই চক্রান্তের সঙ্গে জড়িত। এটা শুনে জয় বলে তার মানে হ্যারি এখনো বেঁচে আছে? তখন কেটি আবার বলে যে যাই হোক না কেন, এই পুরো রহস্যের শুরু কিন্তু হাসপাতাল থেকেই হয়েছে, কারণ আমরা সবাই হাসপাতালের পোশাক পরে আছি। কিন্তু স্যাম, তোমার গায়ে তো একদম নর্মাল জামা কাপড়, তুমি এখানে কিভাবে এলে? স্যাম তখন আমতা আমতা করে বলে যে আমি তো ঘুরে বেড়াচ্ছিলাম, কিভাবে যে এখানে চলে এলাম নিজেও জানি না। তো স্যামের এই কথা শুনে আবার সবাই তাকে সন্দেহ করতে শুরু করে। ঠিক তখনই লিনের চোখ পড়ে একটা বক্সের উপর, যার ভেতরে 6টা পুঁটলি রাখা ছিল,
আর সেখানে মানুষও ছিল ঠিক 6 জন। সবাই তখন যার যার নামের বান্ডেলগুলো হাতে তুলে নিয়ে চেক করতে শুরু করে। কেটের বান্ডিল থেকে বের হয় একটা ছেঁড়া কাগজের টুকরো। ভালো করে লক্ষ্য করলে সে বুঝতে পারে এটা আসলে সেই অর্ধেক দেখা ম্যাপটার বাকি অংশ। জেনিরটাই ছিল একটা ফ্রাইং প্যান, জয়েরটাই ছিল একটা বড় মোমবাতি আর দেশলাই বক্স, ম্যাক্স পায় একটা ধারালো কুড়াল, আর স্যাম পায় একটা টর্চ লাইট। লিন আঙ্কেলের ভাগে পড়ে জটলা পাকানো একটা ইলেকট্রিক ডিভাইস, যেটার ব্যবহার সে নিজেই জানে না। জেনি তো ফ্রাইং প্যান দেখে পুরো অবাক হয়ে যায় যে আমি এটা দিয়ে কী করব। স্যাম তখন সবাইকে বলে যে একদম ভেঙে পড়ো না, আমরা যা যা পেয়েছি সেগুলো কোনো না কোনোভাবে আমাদের কাজে লাগবে। এখন আমাদের শুধুমাত্র একে অপরের পাশে থাকতে হবে। কিন্তু ম্যাক্স মনে মনে ভাবছিল আমার কাছে তো কুড়াল আছেই, এখন কোনো মতে কেটির কাছ থেকে ম্যাপটা হাতিয়ে নিতে পারলেই আমি আর জয় অনায়াসে এখান থেকে পালাতে পারবো। তাই সে কেটির সাথে একটা গেম খেলার অফার দেয়। সে বলে যে আমরা দুজনে জিনিসগুলোকে পেছনে লুকিয়ে রাখবো, তুমি আমার যে হাতের নাম বলবে আমি তোমাকে সেই জিনিসটাই দেব, আর তুমিও আমাকে সেটা। তখন কেটিও রাজি হয়ে যায়, আর জেমস তখন বলে বাম হাত, আর কেটির বাম হাতেই ছিল ম্যাপটা। তাই রুলস অনুযায়ী ম্যাপটা ম্যাক্সকে এসে দিয়ে দেয়। কিন্তু কেটি যখন বাম হাত বলে, ম্যাক্স তখন চালাকি করে হাত অদল বদল করে নেয় আর টেবিলের ওপর একটা মোমবাতি আর দেশলাই রেখে দেয়। জেনি তখন বলে যে ও নির্ঘাত চিটিং করেছে, কিন্তু ম্যাক্স বলে আমার যা দরকার ছিল আমি পেয়ে গিয়েছি, এখন আমার আর তোমাদের কোনো প্রয়োজন নেই। তাই সে জয়কে নিয়ে অন্যদিকে চলে যায় আর কুড়াল দিয়ে জানালার কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু কাঁচ তো আর ভাঙে না। এদিকে স্যাম বুঝতে পারে কেটি ইচ্ছা করে মোমবাতি আর দেশলাই চেয়েছিল, কারণ কেটি আগেই বুঝতে পেরেছিল এই মনস্টারগুলো আলোকে ভয় পায়। স্যামের সাথে দেখা হওয়ার আগে যখন সে পালাচ্ছিল তখন সে দেখেছিল জানালা দিয়ে আসা আলোর ছলকানি বাজিয়ে মনস্টারগুলো যাতায়াত করছে। তাছাড়া কেটি ম্যাপটা কেড়ে নেওয়ার আগেই খুব ভালো করে দেখে পুরোটা মুখস্থ করে নিয়েছিল। তাই নিজের দলের বাকিদের বোঝানোর জন্য সে মাটির ওপর লাঠি দিয়ে পুরো ম্যাপটাই এঁকে দেখায়। সেই ম্যাপটা দেখে তো বাকিরা বুঝতে পারে এই বিল্ডিংয়ের প্রতিটা দরজার জানালা ওপর থেকে একদম সিল করে দেওয়া হয়েছে। এর মানে হলো এই মুহূর্তে বাইরে বের হওয়ার আর কোনো রাস্তাই খোলা নেই। তবে হ্যাঁ, এই জায়গায় দুই দিকে দুটো কন্ট্রোল রুম আছে, যেখান থেকে এই পুরো বিল্ডিংয়ের সব লাইট নিয়ন্ত্রণ করা হয়। আমরা যদি এখান থেকে বের হতে না পারি তাতেও কোনো সমস্যা নেই, লাইটগুলো জ্বালিয়ে দিতে পারলে সব মনস্টারগুলো খতম করা সম্ভব। কারণ এই পুতুল রাক্ষসগুলো কেবল তখনই সামনে আসে যখন চারিদিকে সব আলো নিভে যায়। তাই কেটি এবার স্যামকে বলে আমরা দুজন আলাদা আলাদাভাবে দুটো কন্ট্রোল রুমের দিকে যাব। তোমার কাছে টর্চ আছে আর আমার কাছে আছে মোমবাতি, আর এই দেশলাই বক্সটা আমি জেনির কাছে দিয়ে যাচ্ছি, যাতে জেনি আর লিন আঙ্কেল এখানে নিরাপদে থাকতে পারে। এরপর কেটি যখন কন্ট্রোল রুমের উদ্দেশ্যে রওনা দেয় তখন মাঝপথে সে একটা লম্বা সরু করিডোর দেখতে পায়। সেই করিডোরের দেয়ালে কিছু দূর পর পর পাপেট মনস্টারদের পেইন্টিং টাঙানো ছিল। হঠাৎ করে তো ওই পেন্টিংগুলো থেকে জ্যান্ত মনস্টার বেরিয়ে আসতে শুরু করে, কিন্তু কেটি যখনই হাতে জ্বলন্ত মোমবাতি তাদের সামনে ধরে আলোর ভয়ে তারা আবার পেন্টিংয়ের ভেতরেই ঢুকে যায়। আর বারবারই একই জিনিস করতে করতে কেটি একদম হাঁপিয়ে উঠেছিল, তাই সে ওখান থেকে আবারও আগের জায়গায় ফিরে আসে। অন্যদিকে জেনি আর লিং যে ঘরে লুকিয়েছিল সেটার দরজায় কেউ একজন সজোরে ধাক্কা দিতে থাকে। ভয় দুজনের হাত পা ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ পর দরজা ভেঙে একজন ভেতরে ঢোকে, তবে ভালো করে তাকিয়ে দেখতে পায় আরে এটা তো স্যাম। স্যাম তখন তাদেরকে একা ফেলে যেতে চাচ্ছিল না, তাই সে তাদেরকে সঙ্গেই নিয়ে নেয়। কিন্তু সামনে যেতেই তাদের আবার মনস্টারদের সঙ্গে দেখা হয়। স্যাম তখন টর্চের আলো ফেলে তাদেরকে এক এক করে ধ্বংস করে ফেলে। দূর থেকে ম্যাক্স আর জয় তো লুকিয়ে লুকিয়ে এই পুরো কাণ্ডটাই দেখছিল। আসলে মনস্টাররা তাদের পেছনে লেগেছিল, তাই তারাও এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছিল। এখন নিজের চোখে সব দেখার পর তো ম্যাক্স একটা শয়তানি বুদ্ধি খাটায়। সে স্যামদের কাছ থেকে টর্চটা ছিনিয়ে নেওয়ার প্ল্যান করে আর জয়কে বলে তুই পেছন থেকে স্যামকে আক্রমণ করবি, আর এই সুযোগে আমি টর্চটা কেড়ে নেব। কিন্তু জয় যখনই স্যামকে আক্রমণ করতে যায় স্যাম উল্টো জয়কে প্যাচে ফেলে ধরে ফেলে। ঠিক সেই সময় আবার ম্যাক্স গিয়ে জেনির গলায় কুড়াল ধরে আর হুমকি দিয়ে বলে যে টর্চটা আমাকে দিয়ে দে, নয়তো জেনির গলা আমি কুড়াল দিয়ে কেটে ফেলবো। এখন স্যাম আর ম্যাক্স দুজনের কাছে একজন করে বন্দি। নিজেদের বন্ধুদের বাঁচাতে তারা একটা ডিল করে, তুই ওকে ছাড় আমি একে ছাড়বো। কিন্তু মনে মনে তারা কেউ আসলে কাউকে বিশ্বাস করতে পারছিল না, তাই তারা এরপর লিন আঙ্কেলের সাহায্য নেয়। কিন্তু লিন আঙ্কেল তো ম্যাক্সের হাতে টর্চটা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে স্যামের হাতে ম্যাক্সের কুড়ালটা চলে আসে। স্যাম তখন বলে যে ম্যাক্স আর জেনিকে মারার মতো কোনো অস্ত্র এখন আর তোমার কাছে নেই, কিন্তু তোমার কুড়ালটা এখন আমার হাতে, তাই ভালো চাও তো চুপচাপ টর্চটা আমাকে ফেরত দিয়ে দাও, নয়তো আমি জয়ের একদম রফা দফা করে দেব। এই কথা শুনেই তো ম্যাক্স জয়ের দিকে তাকিয়ে বলে সরি ভাই, এই মুহূর্তে আমার নিজের বেঁচে ফেরাটা বেশি জরুরি। এটা বলে সে টর্চটা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ম্যাক্সের এই ব্যবহার দেখে জয়ের তো মনটা একদম ভেঙে যায়। তবে স্যাম কিন্তু জয়কে এখানে মারে না, সে শুধু বলে যে তুমি যেহেতু আমাদের টিমের না তাই তুমি আমাদের সঙ্গে যেতে পারবে না। এরপর তারা জয়কে ওখানে ফেলে রেখেই চলে যায়।
স্যামরা চলে যাওয়ার একটু পরেই তো ম্যাক্স আবার সেখানে আসে আর জয়কে বলে যে এগেইন সরি ভাই, ওদের সামনে আমার এই নাটকটা করতেই হয়েছিল, কারণ আমি কোনোভাবেই টর্চটা হাতছাড়া করতে চাইছিলাম না। আর আমি জানতাম স্যাম ছেলেটা ভালো, ও তোর কিছুই করবে না। এদিকে স্যামের কাছে এখন কুড়াল থাকলেও কোনো আলো নেই, তাই একটা কর্নারে পৌঁছাতেই সে ওই পাশ থেকে কারো পায়ের আওয়াজ পায়। সে বুঝতে পারে নির্ঘাত মনস্টার, তাই কোনো উপায় না পেয়ে সে জেনের কাছ থেকে দেশলাইয়ের একটা কাঠি জ্বালায় আর সাবধানে এগোতে থাকে। কিন্তু সামনে এগোতে এসে দেখতে পায় একটা মোমবাতির আলো আসছে। আসলে ওই পাশ থেকে কেটিও ভাবছিল যে সামনে বোধহয় মনস্টার আছে, তো তারা দুইজন তো কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখন জেনি আর লিন তাদের ঘোর কাটিয়ে বলে যে হয়েছে, এখানে আর কোনো মনস্টার নেই। এরপর কেটি সবাইকে করিডোরে সেই ভূতের পেন্টিংগুলোর কথা বলে, কিন্তু ততক্ষণে করিডোরের মনস্টারগুলো ওখান থেকে চলে গিয়েছিল, তাই তারা সবাই মিলে কন্ট্রোল রুমে গিয়েই পৌঁছায়। তবে এতক্ষণে কেটির মোমবাতিটা পড়তে পড়তে একদম ছোট হয়ে এসেছিল। এদিকে ম্যাক্স আর জয় অন্যদিকের কন্ট্রোল রুমটায় পৌঁছায়, কিন্তু ততক্ষণে ম্যাক্সের টর্চের ব্যাটারিও একদম শেষ পর্যায়ে। আলোটা বারবার দপদপ করছে, তাই ম্যাক্সও হন্যে হয়ে লাইট জ্বালানোর চেষ্টা করে, কিন্তু লাইট তো জ্বলেই না। উল্টো কেটিরা যেখানে ছিল সেটার সিলিং ফ্যানটা চালু হয়ে যায়। ফ্যান চলতেই তো কেটিরা বুঝতে পারে যে ম্যাক্স আর জয় অন্য কন্ট্রোল রুম থেকে লাইট অন করার চেষ্টা করছে। ফ্যানের বাতাসে কেটিদের হাতের শেষ মোমবাতিটুকুও নিভে যাচ্ছিল। জেনি তখন বুদ্ধি করে তার হাতের ফ্রাইং প্যানটা দিয়ে বাতাস আড়াল করে মোমবাতিটাকে বাঁচায়। আর এরই মধ্যে দরজার বাইরে অনেক মনস্টার এসে ভিড় করে। তারা কন্ট্রোল রুমে ঢোকার জন্য দরজায় ধাক্কাধাক্কি করতেও শুরু করে। কেটিরা তখন দরজার সামনে বড় বড় স্তূপ করে রাখে আর দরজার ওপরে ছোট কাস্তার সামনে মোমবাতি এনে রেখে দেয়, যাতে করে আলোর ভয়ে মনস্টাররা ভেতরে ঢুকতে না পারে। লিন আর জেনি মিলে তো মোমবাতিটাকে আড়াল করার চেষ্টা করতে থাকে, আর স্যাম চারিদিক থেকে ক্যাবিনেটগুলো খুলে লাইট জ্বালানোর উপায় খুঁজতে থাকে। কিন্তু স্যামের এই টানাটানি চক্করে তো এবার ম্যাক্সদের ঘরের ফ্যানটা চালু হয়ে যায়। একই সময় আবার ম্যাক্সের টর্চটাও পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার কারণে সেখানে মনস্টাররাও ঢুকে পড়ে। তার মানে ম্যাক্স আর জয় দুজনের জীবন এখন চরম বিপদে। ওদিকে কেটি একটা সার্কিট বোর্ড খুঁজে পায়, যেখানে আবার একটা তার গায়েব ছিল, তাই সে দ্রুত স্যামকে ব্যাপারটা দেখায়। কিন্তু ঠিক তখনই তাদের মোমবাতিটাও পুরোপুরি নিভে যায়। জেনি তখন দেশলাই কাঠি জ্বালানোর চেষ্টা করে, কিন্তু ফ্যানের বাতাসে কাঠিটাও জ্বলা মাত্রই নিভে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বাইরের মনস্টারগুলো দরজায় একজোরে ধাক্কা মারে, যার ফলে লিন আর জেনি ছিটকে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই তো লিন আঙ্কেলের হাত থেকে সেই পুটলিতে পাওয়া ইলেকট্রিক ডিভাইসটা পড়ে যায়। স্যাম আর এক মুহূর্ত দেরি না করে তো ওটা ভেঙে ভেতর থেকে একটা তার বের করে আর দ্রুত সার্কিটে জোড়া লাগাতে শুরু করে। কিন্তু ততক্ষণে আবার দরজা ভেঙে অনেক মনস্টার ভেতরে ঢুকে পড়েছে। স্যাম তখন কেটিকে বলে যে তুমি তারটা জোড়া লাগাও, আমি ওদেরকে থামাচ্ছি। এই বলে সে কুড়াল হাতে মনস্টারদের সঙ্গে ফাইট করতেই যায়, কিন্তু মনস্টাররা স্যামকে এক ঝটকায় তুলে আছাড় মারে আর তাদের অস্ত্র দিয়ে যেই না তাকে পিষে মারতে যাবে, ঠিক তখনই কেটি সার্কিটটা ফিক্সড করে ফেলে আর সুইচ অন করে দেয়। সঙ্গে সঙ্গেই তো পুরো বিল্ডিংয়ের সব লাইট একসঙ্গে জ্বলে ওঠে, আর এই আলোর তীব্রতায় সমস্ত মনস্টাররা পুরো একদম ছাই হয়ে যায়। সবাই যেন একটু হাঁফ ছেড়ে বাঁচে, কিন্তু এর পরের মুহূর্তে পুরো সিস্টেমে একটা মারাত্মক পরিবর্তন ঘটে আর সবাই এক ঝটকায় আবারও হাসপাতালের বেডেই জেগে ওঠে। সবাই তখন প্রচণ্ড কনফিউজড যে রাতে তারা এত ভয়ঙ্কর একটা স্বপ্ন কিভাবে দেখল। কিন্তু জেনি যখন কেটিকে তার স্বপ্নের কথা বলে, তখন কেটি তো পুরো হতবাক হয়ে যায়। দুজনের স্বপ্ন হুবহু একই রকম কিভাবে হতে পারে। শুধু তাই নয়, স্বপ্নে মাথায় জেনি যেখানে চোট পেয়েছিল, বাস্তবে দেখা যায় জেনির মাথায় সেখান থেকে রক্ত বের হচ্ছে। তাই কেটি আর দেরি না করে তো ডাক্তারকে ডেকে জিজ্ঞাসা করে, ডাক্তার, দুজন মানুষ কি একই স্বপ্ন দেখতে পারে? ডাক্তার তখন বুঝিয়ে বলে যে আপনারা দুজনই একই অ্যাক্সিডেন্ট করেছেন, তাই হতে পারে আপনাদের মস্তিষ্কের এক জায়গায় আঘাত লেগেছে, যার কারণে আপনারা এরকম হ্যালুসিনেট করছেন। অন্যদিকে জয়ের অবস্থা তো পুরো খারাপ। ম্যাক্স তাকে শান্ত করার চেষ্টা করে, আরে ভাই, ওটা একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু জয় কেঁদে কেঁদে বলে যে স্বপ্নে যদি হ্যারি মরে গিয়ে থাকে তাহলে বাস্তবে তোর বেঁচে থাকার কথা, কিন্তু হ্যারি কই, ওর বেডটা এভাবে খালি পড়ে আছে কেন? ম্যাক্স তখন বলে যে হয়তো আশেপাশেই কোথাও গেছে, চল আমরা খুঁজে বের করি। এরপর তারা যখন বাইরে আসে তখন তাদের সঙ্গে আবার সে স্যামের দেখা হয়ে যায়। স্যাম তখন বলে যে আমিও ঠিক একই স্বপ্ন দেখেছি, আর আমি যখন এইমাত্র হাসপাতালে ঢুকছিলাম তখন দেখলাম স্টাফরা একটা ডেড বডি নিয়ে যাচ্ছে। সে লাশের বাম হাতে একটা বড় কাটা দাগ ছিল, ঠিক যেমন দাগ আমি স্বপ্নে হ্যারির হাতে দেখেছিলাম। তার মানে হ্যারি হয়তোবা বাস্তবেও মারা গিয়েছে। জয়ের বুক তো তখন ভয় ঢিপ ঢিপ করতে শুরু করে, কিন্তু ম্যাক্স তাকে টেনে ধরে বলে যে যতক্ষণ না আমি নিজের চোখে ওর লাশ দেখতে পাচ্ছি ততক্ষণ কারো কথায় বিশ্বাস করা যাবে না। এরপরে তারা তিনজন তো হাসপাতালের ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে কড়া সিকিউরিটি গার্ডরা তাদেরকে আটকে দেয়। তাই বাধ্য এইবার তারা ডিরেক্টরের কাছেই যায়। তারা যখন ডিরেক্টরের কাছে জিজ্ঞাসা করে তখন ডিরেক্টর বলে যে আরে ধুর, তেমন কিছুই না, হ্যারি একদম ঠিক আছে, ওর তেমন কোনো চোট লাগেনি, তাই আজকে সকালেই তাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, আপনারা সবাই একটা পুরো দিন কোমায় ছিলেন,
তাই হয়তো বা এসব অদ্ভুত উল্টাপাল্টা হ্যালোসিনেট করছেন। এরপর সে তো হ্যারির ডিসচার্জ ফর্মটাও দেখায়, যেখানে আবার হ্যারি নিজের হাতেরই সই ছিল। কিন্তু ঝামেলা বাঁধে অন্য জায়গায়। হ্যারির ফোনে বারবার রিং করা হলো ফোনটা নট রিচেবল দেখাচ্ছিল। ম্যাক্স যখন এই কথা ডিরেক্টরকে বলে, তখন ডিরেক্টর বলে যে দেখেন, এখন কার ফোন কাজ করছে না এই দায়িত্ব তো আর আমাদের নয়, হতে পারে ফোনের চার্জ শেষ আর তাই ফোনটা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু ম্যাক্স যখন নিজের কেবিনে আসে, তখন সেখানে হ্যারির ফোনটা পড়ে থাকে দেখে। আর এই কথা সে আবার জয়কে জানায় না, কারণ জয় জানতে পারলে বেশি প্যানিক করবে। ঠিক তখনই সেখানে কেটির চোখ পড়ে আবার লিন আঙ্কেলের দিকে। সে ডাক্তারকে বলছিল আমাকে প্লিজ ছেড়ে দিন, ক্যান্টিনের লোকেরা বারবার ফোন করছে, ওখানে অনেক কাজ পড়ে আছে। তখন ডাক্তার বলে যে ঠিক আছে, আমি ডিসচার্জ পারমিশন দিয়ে দিচ্ছি, তবে মাঝে মাঝে এসে কিন্তু চেক আপ করিয়ে যেতে হবে। লিন ছুটি পেয়ে যাওয়ার সময় কেটি থেকে গিয়ে বলে যে আঙ্কেল, আপনি আমাকে চিনতে পেরেছেন? আপনি তো জিয়াঙ্গোয়া কলেজের ক্যান্টিনে কাজ করেন, তাই না? আচ্ছা, আপনি কি আমাকে সেখানে বাদে অন্য কোথাও দেখেছেন? তখন লিন আঙ্কেল আবার কেটির এই কথা পুরোপুরি অস্বীকার করে। আর এতেই তো কেটির মনে একটু খটকা লাগে যে যদি আমার আর জেনির স্বপ্নের কথা সব হুবহু মনে থাকে, তাহলে এই লোকটা কেন না জানার ভান করছে। এরপর তারা আর বেশি না ভেবে তো ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে। আর রাতে ম্যাক্স আর জয় তো মনের সুখে ড্রিঙ্কস করে। অন্যদিকে স্যাম নিজের রুমে বসে কম্পিউটারে চ্যাট জিপিটিকে সমস্তটা লিখেই জানায় যে গতরাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, যেখানে কিছু পুতুল রাক্ষস মানুষের ওপর হামলা করছিল। আমার মনে হয় না ওটা কোনো স্বপ্ন ছিল। চীনে কি এমন কোনো প্রযুক্তি আছে যা দিয়ে এটা করা সম্ভব? এরপর সে যখন উত্তরের অপেক্ষায় ছিল, তখনই হঠাৎ করে তার চোখটা লেগে আসে। আর ঘুম ভাঙতেই তো সে নিজেকে আবারও ওই বিল্ডিংয়ের সামনে আবিষ্কার করে, যেখানে আগে থেকে কেটি, জেনি, ম্যাক্স, জয় আর লিন আঙ্কেল উপস্থিত ছিল। ঠিক তখনই তো ম্যাক্স আর জয় বলতে শুরু করে, আচ্ছা, হ্যারি যদি এই পুরো খেলায় মাস্টার মাইন্ড হতো, তাহলে সে এবার আমাদের সঙ্গে নেই কেন? স্যাম তখন বলে যে আমার মনে হয় সত্যিও মারা গেছে। ঠিক ওই সময় আবার তাদের সামনে মাটি ফুঁড়ে 6টা ছোট ছোট টাওয়ার বের হয়ে আসে, আর সেগুলোর উপর রাখা ছিল এক একটা করে আইডি কার্ড। এরপর একটা অ্যানাউন্সমেন্টে তাদেরকে বলা হয় যার যার আইডি কার্ড তুলে নিতে। সবাই দেখে তাদের আইডি কার্ডে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা আছে, শুধুমাত্র কেটির আইডি কার্ডটাই একদম ফাঁকা। এরপরে তো স্ক্রিনে একদম অন্যরকম একটা মনস্টারের ছবি ভেসে ওঠে, আর সে নিমিষের মধ্যে স্ক্রিন থেকে বাস্তবে ফিরে আসে আর অদ্ভুতভাবেই নাচতে শুরু করে। কিন্তু মাইকে যখন একটা অ্যানাউন্সমেন্ট করা হয়, সে তখনই তো গর্জন করে ম্যাক্সকে তাড়া করে। এখানে বাকিরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করে, যে রাক্ষসটা অন্য কাউকে কিচ্ছু বলছে না, সে শুধুমাত্র ম্যাক্সের পেছনেই দৌড়াচ্ছে। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যে মাইকে যে আইডি কার্ডটার নম্বর অ্যানাউন্স করা হয়েছিল, সেটা আসলে ম্যাক্সের আইডি কার্ড। এদিকে এক নাগারে দৌড়াতে দৌড়াতে ম্যাক্স আর পারছিল না, তখন সে রেগে গিয়ে তার গলার আইডি কার্ডটা ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু অবিশ্বাস্যভাবে কয়েক সেকেন্ডের মধ্যে কার্ডটা আবারও ম্যাক্সের গলায় এসেই ঝুলে পড়ে। তাই অবশেষে কোনো উপায় না পেয়ে তো ম্যাক্স নিজের বুদ্ধি খাটিয়ে জোর করে আইডি কার্ডটা জয়ের হাতে ধরিয়ে দেয়। আর এর সঙ্গে সঙ্গেই তো মনস্টারটা ম্যাক্সকে তাড়া করা বন্ধ করে জয়ের পেছনে ছুটতে শুরু করে। তার মানে এরা চাইলে নিজেদের মধ্যে আইডি কার্ড অদল বদল করতে পারে। ম্যাক্স তো এতক্ষণে পুরো হাঁপিয়ে উঠেছিল। অন্যদিকে জয় তো ছিল একটু মোটাসোটা, তাই সে বেশিক্ষণ আর দৌড়াতেও পারছিল না। জয়ের এই দশা দেখে তো ম্যাক্স দৌড়ে গিয়ে স্যামের কাছে সাহায্য চায়, কিন্তু জেনি রেগে গিয়ে বলে যে না, আমরা কোনো টিম নই, ও কালকে কুড়াল দিয়ে আমাকে মারতে এসেছিল। ম্যাক্স তখন হাত জোড় করে কান্নাকাটি শুরু করে দেয়, আমি আর তোমাদের সঙ্গে এরকম করব না, প্লিজ এবার আমাকে বাঁচাও। অন্যদিকে দৌড়াতে দৌড়াতে জয় আছাড় খেয়ে মাটিতে পড়ে যায়। আর এই মনস্টারটা যখনই তাকে গিলে খেতে যাবে, ঠিক তখনই তো মাইকে দ্বিতীয় আইডি কার্ডের অ্যানাউন্সমেন্টটা করা হয়। আর সেটা ছিল সেই কার্ড যেটা ম্যাক্স জয়ের কাছ থেকে কেড়ে নিয়েছিল। তার মানে মনস্টারটা এবার জয়কে ছেড়ে আবারও ম্যাক্সকেই তাড়া করতে আসবে। ম্যাক্স তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলে যে স্যাম, আমি আর এক পাও দৌড়াতে পারবো না, প্লিজ আমাকে বাঁচাও, আমি এখন থেকে তোমার সব কথাই শুনবো। তো এরপর তো স্যাম কার্ডটা নিজের কাছে নিয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু স্যাম যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন কেটি আর এক মুহূর্ত দেরি না করে তো স্যামের কাছ থেকে কার্ডটা নিজের কাছেই নিয়ে নেয়। কিন্তু কেটি আর পালানোর কোনো সুযোগ পাচ্ছিল না। তখন মনস্টারটা তো এক লাফ দিয়ে কেটিকে খাওয়ার জন্য তার উপরেই ঝাঁপিয়ে পড়ে। আর ঠিক এই মুহূর্তেই শেষ হয়ে যায় এই সিরিজের প্রথম পার্ট। তো বন্ধুরা, মনস্টারটা কি সত্যি কেটিকে খেয়ে ফেলবে? আর তারা হঠাৎ করে এরকম একটা বিল্ডিংয়ে আটকে বা কেন পড়লো? এই সব কিছুর পেছনে কি এমন রহস্য লুকিয়ে আছে? এই সবটা জানতে হলে কিন্তু আমাদের এই সিরিজের সেকেন্ড পার্টটা দেখতে হবে। তো আজকের গল্প ভালো লেগে থাকলে দ্রুত আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমি চেষ্টা করব তাড়াতাড়ি সেকেন্ড পার্টটাও নিয়ে আসার। তো আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।